আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আজকে প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো। তাই যারা প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে লাইভটি শেয়ার করবেন সবাই। আমরা ইতিমধ্যেই বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি অনেক কথাই বলেছি যতটুকু পেরেছি দেশ নিয়ে, ছাত্র ভাইদের নিয়ে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে। আজকে আমাদের প্রিয় প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তা সত্যি আমি হৃদয় থেকে বলবো। আজ কথাগুলো বিশেষ করে প্রবাসী যারা হয়, যারা প্রবাসে কাজ করে, প্রবাসে যারা কষ্ট করে, তাদের সাথে আমার দীর্ঘ দিনের একটা সম্পর্ক আছে এবং আমি কয়েক বছর ধরে প্রবাসী ভাইদের কষ্ট শুধু দেখেছি। অনেক সময় কিছু বলতেও পারিনি, কারণ আমাদের বাক স্বাধীনতা তো আগে স্বৈরাচারী শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। আজকে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে আমরা কিছু অধিকার, কিছু দাবি আমরা এই লাইভের মাধ্যমে বলতে চাচ্ছি। আমি মনে করি যে যাদের অবস্থান ভালো, অনলাইন হোক অফলাইন হোক, প্রত্যেকেই প্রবাসী ভাইদেরকে নিয়ে এই কথাগুলো আপনারা বলবেন ইনশাল্লাহ। আমি ইতিমধ্যেই দেখেছি প্রবাসী ভাইদের 9 দফা দাবি সহ অনেকগুলো দাবি ছিল। আমি আজকে 4 থেকে 5টা দাবি আমি রাখবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন সরকার প্রবাসীদেরকে নিয়ে অনেক খেলামেলা করেছে। প্রবাসীদের রেমিটেন্স নিয়ে তারা সুখে ছিল, কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা দিনকে দিন, রাতকে রাত কষ্ট করে গেছে। তাদের কষ্ট তারা দেখে নাই, তাদের কষ্টকে তারা কিছুই মনে করে নাই। তো যাই হোক, আজকে আমরা অনেক মানুষ আগে বুঝি না, এখন হয়তো আমরা বুঝতে পেরেছি যে প্রবাসী ভাইয়েরা তারা রেমিটেন্স বন্ধ করে দিলে আমাদের দেশের কত বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে বিশেষ করে বলবো, এখন আপনারা রেমিটেন্স পাঠাবেন। দেশের যে আর্থিক অবস্থা সেটা যদি উন্নয়ন আমরা করতে চাই, তাহলে আমাদের প্রবাসী ভাইদেরকে আমাদের আসলেই অনেক প্রয়োজন। এবার আসি, আমরা আসল কথার দিকে যাব। একটু সময় নেব আর কি, কারণ অনেকগুলো কথা মানে হুটহাট করে শেষ করে দিতে পারবো না। আমি লাইভে আসলাম, আপনারা থাকবেন একটু, লাইভে যারা দেখছেন লাইভে থাকবেন এবং কথাগুলো শুনবেন এবং আমার দাবিগুলো ঠিক আছে কিনা সেটা আপনারা দেখবেন। যদি ঠিক থাকে আপনারা তাহলে একমত পোষণ করবেন আমার সাথে। কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। অনেক প্রবাসী ভাইরা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। এবার আমরা আসি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা এই দেশে আন্দোলন করেছি, আমাদের সাথে প্রবাসী ভাইদের যে একটা সহযোগিতা ছিল তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তা ইতিহাসের পাতায় অবশ্যই লেখা থাকবে, ইতিহাসের পাতায়। কেননা ওই সময় আমাদের প্রবাসী ভাইয়েরা তারা দেশে যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল, তখন কিন্তু স্বৈরাচারের অবস্থা খুবই খারাপ হয়েছে। স্বৈরাচার সে অনেক চেষ্টা করেছে, এই যে পলক চলক আরো কি কি আছে না কয়েকটা, তারা কিন্তু খুব হাত জোর করে খুব সিস্টেম করেছে প্রবাসী ভাইদেরকে, প্রবাসী ভাইদের মাধ্যমে টাকা পয়সা আনার। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝখানে কয়েকদিনের জন্য কাতারে গিয়েছিলাম। প্রায় মানুষই আমাকে বলেছে যে দেশের মানুষ কয়েকদিন কষ্ট করবে, মরিচ দিয়ে খাবে, দেশের মানুষ নুন দিয়ে খাবে, লবণ দিয়ে খাবে, তারপরেও রেমিটেন্স পাঠাবো না, কারণ এই স্বৈরাচারকে আমরা চাই না। তো এই জন্য প্রবাসী ভাইদের পক্ষে আমাদের সবসময় কথা বলতে হবে এবং প্রবাসী ভাইদেরকে আমাদের মনে রাখতে হবে। এবার আসুন আমরা আসল কথাই যাই। আমরা সর্বপ্রথম যে কথা বলতে চাই, প্রবাসী ভাইদেরকে রাষ্ট্রীয় অধিকার দিতে হবে। আমাদের বাংলাদেশের ভিতরে যারা প্রবাসী আছে, আমি একটা কথা বলি যে আমার কিন্তু বিএমইটি কার্ড আছে, এবং ওই বিএমইটি কার্ড করার জন্য আপনারা জানেন
যে বাংলাদেশ থেকে যখন মানুষ বাহিরে যায়, মিডল ইস্ট বলেন, ইউরোপ, আমেরিকা বলেন, তখন কিন্তু মেডিকেল টেস্ট হয়, এরপরে আমাদের বাংলাদেশে বিএমইটি করতে হয়। তো এই বিএমইটির ব্যাপারে কিছু কথা বলবো। ফার্স্ট টাইম আমি যে কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমাদের প্রবাসী ভাইরা বিপদে পড়ে যেই জায়গায়, সেই জায়গাটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট করতে গিয়ে এত দালাল, এত সিন্ডিকেট, আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যখন ফার্স্ট টাইম পাসপোর্ট করি, আমার সাথে এত পরিমাণ সিন্ডিকেট করা হয়েছে, আমাকে মানে আমি জানি না তখন কারা ছিল সেখানে। আমি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পাসপোর্ট করতে গিয়েছিলাম, এমন হয়রানি আমাকে করা হয়েছে যে আমার বাবার নামের জায়গায় আমার ফাদার নাম দিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের এটা একটা উল্লেখযোগ্য কথা আমি বলছি, যে ইতিপূর্বে জন্ম সনদ, আইডি কার্ড, পাসপোর্ট যেটাই বলেন, এটা নিয়ে মানুষকে এইভাবে হয়রানি করা বন্ধ করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। পাসপোর্টের যে খরচ, সেই খরচের ভিতরে মানুষকে সম্মানের সাথে পাসপোর্ট করে দিতে হবে, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে। এবার আসুন, আমরা যখন প্রবাসী ভাইরা যখন পাসপোর্ট করতে যায়, তখন প্রবাসী ভাইদের ফজরের পরে সিরিয়াল ধরে, সেই সিরিয়াল বিকালে গিয়ে শেষ হয়। তখন কোনো একটা কারণে এদিক সেদিক করে প্রবাসী ভাইদেরকে কি করে, সে পাসপোর্টটা করে দিচ্ছে না। তো যখন বের হয়ে আসতেছে, কিছু দালাল থাকে, 5,000 টাকার জায়গায় 10,000, 15,000 টাকা দিলে তখন দেখা গেছে যে সেই দালাল মামা নিয়া প্রবাসী ভাইদের পাসপোর্ট 2 দিনে করে দিতে পারে। তার মানে যার টাকা আছে সে এখানে মানে সবকিছু পাবে, আর যার টাকা নাই সে সবকিছু হারাবে। এরকমটা কোনোভাবে হতে পারে না। সবাইকে সমান অধিকার দিতে হবে। এরপরে আমরা যেতে পারি আমাদের যে ভিসার যে খরচটা, ভিসা প্রসেসিং। আমার মনে হয় ভিসা প্রসেসিং করতে গিয়ে যেখানে 5 টাকা দেওয়া দরকার, সেখানে আমাদের কাছ থেকে 15 টাকা নিচ্ছে। যার কারণে আমাদেরকে জমি বিক্রি করতে হচ্ছে, আমাদেরকে দেখা গেছে আমাদের বাড়িতে স্বর্ণ থাকলে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে, আমাদের নিজেদের স্ত্রীদের কানের দুল বিক্রি করতে হচ্ছে, নাকের ফুল বিক্রি করতে হচ্ছে। এত কষ্ট করে কেন প্রবাসীরা বিদেশে যাবে? যারা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতিকে যারা সচল করতেছে, তারা কেন এত কষ্ট করে জমি জমা বিক্রি করে কেন বিদেশ যাবে? এটা হচ্ছে আমার কথা। এরপর আসি বিমান ভাড়ায়। অন্য দেশ থেকে, আমি সাপোজ ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া থেকে বিমান ভাড়া যদি মনে করেন দুবাইতে অথবা আপনি মনে করেন সৌদি আরবের কথাই বলি, সৌদি আরবে যদি ইন্ডিয়া থেকে যদি সৌদি আরবে যায়, তখন যদি ভাড়া লাগে, বিমান ভাড়া যদি 20,000 টাকা লাগে, তো আমাদের বাংলাদেশ থেকে 25,000 লাগতে পারে। আচ্ছা, আমি তাও বুঝলাম না, আর বেশি লাগতে পারে, 30,000 লাগতে পারে। সেখানে 60,000 কিভাবে লাগে? সেখানে 80,000 কিভাবে লাগে? তো এই জন্য এই বিমানের টিকিট বাংলাদেশের ভিতরে আমরা এতটুকু শুনছি যে বাংলাদেশ বিমান, ইয়েস বাংলা, তারপরে আরো কি আছে না, নবইয়ার সহ, এরপরে আরো একটা বের হয়েছে এখন। তো এই যে এই ফ্লাইটগুলো নাকি লসে আছে। কেন লসে আছে? যে 60,000 টাকা বিমানের টিকিট কাটতে হলে যদি সরকারকে যদি ট্যাক্স দিতে হয় 30,000 টাকা, তাহলে টিকিটের ফ্লাইটে লস হবে না তো কি হবে? আর এই টাকা কে খাচ্ছে? এই টাকা তো আগে সরকার খায় নাই। এই টাকা তো দেশের যে চাটুকাররা আছে, সেই চাটুকাররা খেয়েছে। আমি মাঝখানে একটা কথা বলতে চাই, যে আমাদের দেশে ইতিমধ্যেই কিছু চাঁদাবাজ বের হয়েছে। আমি জানি না সেই চাঁদাবাজগুলো কারা। তো এই চাঁদাবাজদেরকে আপনারা টেনে ধরুন, এই চাঁদাবাজদের কণ্ঠ আপনারা চেপে ধরুন। এখন যদি না পারেন, সামনে কিন্তু আপনারা পারবেন না। এই জন্য এই চাঁদাবাজদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে আইনের আওতায় দেন, আর না হলে জনগণের বিচার করেন। আচ্ছা, এবার আসুন এই পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট। আমরা যদি মানে সাধারণত দেখি যে একটা পাসপোর্ট করতে মনে করেন যে 5,000 টাকা, আর একটা ভিসা করতে আপনি মনে করেন যে 80,000 টাকা, আর একটা টিকিট 15,000 টাকা, 1 লাখ টাকা। আচ্ছা, এরপরও যদি টিকিটের দাম বেশি হয়, আমি বলবো যারা রেমিটেন্স যোদ্ধা, যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, তাদের জন্য ফ্লাইটের যে ভাড়াটা আসে তার অর্ধেক সরকার বহন করবে ইনশাল্লাহ।
এই কথাটা, এই দাবিটা আমার সাথে সবাই একমত কিনা যেটা আমাকে জানাবেন। এবার আসুন, আমি রাষ্ট্রীয় কথা বললাম, যে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনোভাবে যেন আমাদেরকে হয়রানি করা না হয়। এবং আমি এয়ারপোর্ট গিয়েছি, আমার মাঝে মধ্যে দেখেছি এত কষ্ট লাগছে, বিশ্বাস করেন। আমাদের প্রবাসী ভাইরা হারাম খায় না, তারা হালাল খায়। আমি এখনো প্রবাসী ভাইদেরকে, যখন প্রবাসী ভাইদের সাথে বসি, কাতারে, দুবাই, সৌদিতে, বিভিন্ন জায়গায় যখন বসি, তখন তাদের কাছ থেকে আমি তাদের জীবনের কিছু অংশ জানার চেষ্টা করি, তাদের প্রবাস জীবন জানার চেষ্টা করি। মানুষের মা মারা যায়, মানুষের বাবা মারা যায়, মানুষ মায়ের জানাজা পড়তে আসতে পারে না, বাবার জানাজা পড়তে আসতে পারে না, ভাইয়ের জানাজা পড়তে আসতে পারে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এত কষ্ট তারা করছে। দরজাটা লাগাই দেন, দরজা লাগাই দেন, একটু বাইরে বসেন আপনারা, দরজা লাগাই লাইভে আসছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এত কষ্ট তাদের বুকে আছে, বিশ্বাস করেন। যদি কেউ প্রবাসী না হয়, আপনি এই কষ্ট আপনি বুঝতে পারবেন না। আমি বিএমইটি করে বাইরে গেছি, আমি জানি। আমি যখন বাইরে গেছি, সত্যি কথা বলতে 10 দিন, 15 দিন, 20 দিন পরে এমনি ভালো লাগে না। এরপরে যদি দালাল অমুকের চক্করে তমুকের চক্করে পড়তে হয়, জমি বেচা বিদেশে যাইতে হয়, দেশের জন্য রেমিটেন্স পাঠাবো, হালাল টাকা ইনকাম করব, ট্যাক্স দিতে দিতে যদি জীবন শেষ হয়ে যায়, তাহলে এই মানুষের বুকে কত কষ্ট এটা আপনারা কল্পনা করতে পারেন? এই জন্য আমাদের প্রবাসীদেরকে রাষ্ট্রীয় অধিকার দিতে হবে, এবং শুধু রাষ্ট্রীয় অধিকার না, তাদেরকে ভিআইপি সম্মান দিতে হবে। এবার আসুন, আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, সে কথাটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা যখন মারা যায়, আমি কয়েকদিন আগে যখন কাতারে গিয়েছি, আমাকে অনেকে বলেছে, হুজুর কয়েক বছর ধরে কাতারে আসি, চাকরি নাই। আচ্ছা, কাজের জন্যই তো সবাই যায়। এখন আপনারা মনে করতে পারেন যে অনেকেই কাজ শিখে যায়, কেউ কাজ না শিখে যায়। আবার অনেকে দেখা গেছে যে কাজ পায়, অনেকে দেখা গেছে বিদেশে গিয়ে কাজ পায় না। অনেকে ভালোভাবে যায়, অনেকে দালালের খপ্পরে পড়ে যায়। আমি যখন এবারে কাতার থেকে আসতেছিলাম, আমার সাথে একজন লোক বসা ছিল, প্রায় 5-6 বছর আগের একটা ঘটনা, যেতেই নাকি প্রায় 12,000 রিয়াল, 1,000 রিয়াল যদি 30,000 টাকা হয়, 12,000 রিয়ালে কত লক্ষ টাকা হয়, তো হিসাব করে দেখেন। আর 5-6 বছর আগের ঘটনা আমি বলতেছি, তখন এই টাকার কত দাম ছিল, তখন এত টাকা দিয়ে আবার তাকে দালালের খবর থেকে বাঁচতে হয়েছে। আচ্ছা, এই যে 2 নম্বর যে কথাটা আমি বলবো, দালালের কথাটা একটু পরে বলবো। আমি 2 নম্বর যে কথাটা বলতে, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক সময় বাইরে কাজ করতে গিয়ে, অথবা অসুস্থ হয়ে, অথবা যে কোনো ভাবে যদি মারা যায়, আমি যতটুকু আমার মনে হয় যে অন্যান্য দেশে তাদের লাশ ফ্রিতে নিয়ে যাওয়া হয়। আমাদের বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠালো, যারা অর্থনীতি সচল করলো, যারা তো কষ্ট করলো হালাল ইনকাম দিয়ে, তাদের লাশটা যদি আমাদের সরকার ফ্রিতে না আনতে পারে, তাহলে তো আমরা তাদেরকে কি দিচ্ছি? তারা তো আমাদেরকে তাদের জীবনটাই দিয়ে দিল, তাদের স্ত্রী, তাদের মা, বাবা, সন্তান, পরিবার, তাদের দেশ, তাদের এলাকা ছেড়ে তারা এত কষ্ট করলো, আমরা তাদেরকে কি দিলাম তাদেরকে আমরা? এই জন্য তাদের লাশ ফ্রিতে আনতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। 3 নম্বর যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে যে দালাল মুক্ত এয়ারপোর্ট করতে হবে, এবং আমাদের দেশে যদি কোনো দালাল থাকে, এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং এয়ারপোর্টে একটা বক্স রাখতে হবে, যে অভিযোগ বক্স রাখতে হবে। সেই অভিযোগ বক্সে যেন তারা দালালের ব্যাপারে যেন লিখিত অভিযোগ করতে পারে, অথবা ওখানে ডাইরেক্ট প্রশাসনের লোক থাকবে, সেখানে বলার সাথে সাথে সিসি ফুটেজ দেখবে, দেখার সাথে সাথে তাকে, সে দালালকে কঠিন শাস্তি দিতে হবে। এত দালাল আপনারা কল্পনা করতে পারবেন, যারা প্রবাসে যায়, তাদের লক্ষ লক্ষ টাকা, গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা, তাদের এই 2 কাঠা 3 কাঠা জায়গা তারা বিক্রি করে বিদেশে যায়, ঘর বাড়ি, শুধু ঘরের জায়গাটা রেখে আর সবকিছু বিক্রি করে বিদেশে যায়। এই টাকা দালালে খায়। এই দালালের বাচ্চাদেরকে আইনের আওতায় আনতে হবে। এরপরে সর্বশেষ যে কথাটা, এই কথাটা হচ্ছে যে এবারে বৈষম্য বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ভাইদের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইরা যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকা রাখতে গিয়ে আমাদের দেশের স্বৈরাচার
বিভিন্ন দেশে বিভিন্ন কি বলে এটা অ্যাম্বাসেডরের মাধ্যমে আমাদের প্রবাসী ভাইদেরকে আটক করেছে, আমাদের প্রবাসী ভাইদেরকে কারাগারে নিয়েছে। আমাদের সেই প্রবাসী ভাইদের পক্ষে কথা বলে ডক্টর ইউনূস সাহেব আমাদের বাংলাদেশের বর্তমান যেহেতু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন, তো সেই হিসাবে ওনার কাছে হচ্ছে এই দাবি যে আপনার সাথে যেহেতু বাংলাদেশের মানুষের বাহিরের যে দেশগুলো আছে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আছে, এমনি সম্পর্ক আছে, তো সেই হিসাবে আপনি যেভাবেই পারেন কূটনৈতিক ভাবে যেভাবেই পারেন আপনি কথা বলে আপনি আমাদের দেশের ভাইদেরকে যারা প্রবাসী আছে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করেন, জেল থেকে মুক্তির ব্যবস্থা করেন, অথবা তাদেরকে বাইরে কোনো কাজের ব্যবস্থা আবার করে দিন, অর্থাৎ জেল থেকে তাদেরকে মুক্ত করুন। এই কিছু কথা ছিল আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। আরো অনেক কথা আছে, ইনশাল্লাহ আমরা সামনে বলবো ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইদের জন্য আমাদের হৃদয় থেকে গভীর শ্রদ্ধা সবসময় থাকবে, ভালোবাসা থাকবে। আর আমরা প্রবাসী ভাইদের জন্য সবসময় দোয়া করব। আমি তাদের কাছে বেশি দোয়া চাই, বিশেষ দোয়া চাই। কেন? যারা হালাল ইনকাম করে তাদের দোয়া কবুল হয়। আমাদের প্রবাসী ভাইয়ারা হালাল ইনকাম করে, এটা বিশ্বাস করি। তারা যে কষ্ট করে, তারা সুদ খায় না, ঘুষ খায় না, তারা কষ্ট করে টাকা ইনকাম করে। এই জন্য আমি মনে করি তাদের দোয়া কবুল হবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে দোয়া চাই যেন আমাকে সুস্থ রাখে এবং দেশের পক্ষে, প্রবাসী ভাইদের পক্ষে, সব জনগণের পক্ষে যেন সারা জীবন কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জীবনকে সুন্দর করেন, আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, আমাদের প্রবাসী ভাইদের যাদের কাজ না আছে তাদের কাজের ব্যবস্থা করে দেন, এবং আমাদের প্রবাসী ভাইরা যারা বিপদে আছেন তাদেরকে যেন আল্লাহ পাক বিপদ মুক্ত করেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ যেন তাদেরকে ঋণ থেকে হেফাজত করেন, তাদেরকে যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। এবং সর্বোপরি আমাদের দেশের সর্বশেষে সমস্ত বিশ্বের সমস্ত মুসলিম ভাইদের জন্য দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। আমিন। লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।